বুন্দেসলিগায় আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। প্যাট কামিন্সের হ্যাটট্রিক, 141 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রয়োজন সঠিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক, তিস্তা আর গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রগতি প্রপার্টিজের প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দিনে দুপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ। জামালপুরের সড়ক ও জনপদ ভবনে ঘটছে এমন ঘটনা, বাড়ছে আতঙ্ক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, অস্ট্রেলিয়াকে মাত্র 141 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কি দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু বাংলাদেশের সূচনাটা শুরু থেকে টসে হেরেছিল এবং টসে হেরে কিন্তু বাংলাদেশকে ব্যাটিং এ যেতে হয় এবং ব্যাটিং এ যাওয়ার পর আপনি জানেন যে টপ অর্ডার ব্যর্থতায় মূলত মিডল অর্ডারে যারা ছিল তাহিদ হৃদয় এবং নাজমুল হাসান শান্তর কিছুটা রানে কিন্তু বাংলাদেশ মোটামুটি একটা স্কোর করেছিল এবং যারা উৎসুক দর্শক যারা ছিল তারা প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের বোলিং লাইনটা খুবই ভালো হবে এবং সূচনাটা প্রথম ওভারে কিন্তু আপনার পেজ না দিয়ে স্পিনার নিয়ে আসা হয়েছিল এবং রিশাদ হোসেনকে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং প্রথম ওভারটা ভালোই সূচনা হয়েছিল এবং পরের দ্বিতীয় ওভারে যখন তানজিন সাকিবকে নিয়ে আসা হয় সবাই কিন্তু প্রত্যাশা করেছিল ভালো কিছু এবং সবার একটা প্রত্যাশা ছিল যে তানজিন সাকিবের প্রথম বলেই কিন্তু আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল টার্বি সাইডের, কিন্তু তার ক্যাচটি মিস করার ফলে সেই টার্বি সাইড কিন্তু এখন দুর্দান্ত গতিতে খেলে যাচ্ছেন। তিনি 17 বলে 29 রান করেছেন, বিপরীতক্রমে ডেভিড ওয়ার্নার 14 বলে 21 রান করে তিনি এখনো মাত্র রয়েছেন। অর্থাৎ 5 ওভার 2 বল শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে 51 রান, এখনো পর্যন্ত কোনো উইকেট পড়েনি। লাস্ট ওভার অর্থাৎ পঞ্চম ওভারটি করেছেন মুস্তাফিজুর রহমান, তিনি সেটা ভালোই করেছেন, কিন্তু পরপর লাস্ট 2 বলে যখন একটি ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি হলো তখন কিন্তু রানের স্কোর বেড়ে যায়, যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, তারা ভাবছেন এখন পর্যন্ত কোনো উইকেট পড়েনি বাংলাদেশের বোলাররা, এখনো পর্যন্ত সেই প্রত্যাশিত উইকেট না পাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ম্যাচটা বাংলাদেশের হাত ছাড়া হয়ে যাচ্ছে এবং দর্শকদের মনে কিন্তু এক ধরনের আশঙ্কার জন্ম নিয়েছে যে হয়তো আজকে বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারে, এটা তাদের আশঙ্কা। তবে তাদের প্রত্যাশাটা ছিল যে বাংলাদেশ যাই রান করুক না কেন 141 রানের মধ্যে যদি বোলিং এর সূচনাটা ভালো করা যায় তাহলে হয়তোবা বাংলাদেশ ভালো কিছু করবে, হয়তোবা জিতার একটা স্বপ্ন বাংলাদেশ দেখতে পারত। আপনি জানেন যে অস্ট্রেলিয়া দলের মূল 2জন ব্যক্তি বোলার ব্যাটসম্যান হচ্ছে ডেভিড ওয়ার্নার এবং তার বিসেট, এবং তারা কিন্তু তাদের দুর্দান্ত গতিতেই খেলে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত বাংলাদেশের বোলাররা তাদের প্রত্যাশিত উইকেটটি কিন্তু তুলে নিতে পারেননি। এই মুহূর্তে মেহেদী হাসান বল করছেন, তিনি 2 ওভার 4 বল করে 14 রান দিয়েছেন, এখনো পর্যন্ত কোনো উইকেটের দেখা পান নাই, যার ফলশ্রুতিতে কিন্তু রান বেড়েই যাচ্ছে। আপনি জানেন যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান দলের দরকার 86 বল থেকে 89 রান, যেটা অস্ট্রেলিয়ার মতো দলের কাছ থেকে খুব বেশি রান না, এখনো পর্যন্ত যেহেতু বাংলাদেশ উইকেট ফেলতে পারেননি, সেই প্রত্যাশিত উইকেট পড়লেই হয়তোবা তাদেরকে চেপে ধরা যেত। তবুও দর্শকরা প্রত্যাশা করছেন শেষ পর্যন্ত বাংলাদেশ বোলাররা আরো ভালো করবেন এবং তারা তাদের প্রত্যাশিত উইকেটগুলো তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের সীমানা নিয়ে আসবে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। তবে দেখা যাক 17 বছর পরে বাংলাদেশ যে দ্বিতীয় রাউন্ডে এসেছে, অর্থাৎ এই যে শেষ আছে যে তাদের প্রত্যাশা থাকবে সেমিফাইনালে যাওয়ার এবং দর্শকরা প্রত্যাশা করছেন বাংলাদেশ আজকে ম্যাচটা হয়তো বা তারা জয় পাবে কিনা তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, পরের 2টা ম্যাচ বাংলাদেশ জিতে সেমিফাইনালে যাবে, এটাই কিন্তু সবার প্রত্যাশা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশের ম্যাচ সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালেহ ইলাহি কুটি। প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদী, 16 লাখ মানুষ পানিবন্দী, সুপেয় পানির সংকট হচ্ছে কিনা, আশ্রয় কেন্দ্রে মানুষের ভোগান্তির কি অবস্থা জানাবেন? নেন্সি, প্রথমেই শুরু করতে চাই একটি ভালো খবর দিয়ে। সুনামগঞ্জে কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 18 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ এখন বর্তমানে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি কমলো, হাওরের পানি অনেকটাই ধীর গতিতে কমছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায়। এখানে গতকালকেও কিন্তু হাঁটুর উপরে পানি ছিল, আজকে কিন্তু পানি অনেকটাই কমেছে এবং
আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জের প্রায় অনেকগুলো জায়গায় যে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল কিন্তু পানিতে নিমজ্জিত আছে, যার কারণে সুপেয় পানির একটা সংকট সুনামগঞ্জে দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বামুন হলদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে গত 24 ঘন্টা তেমন বৃষ্টিপাত হয়নি, যার কারণে আসলে নদীর পানি কমছে এবং এইভাবে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢোল, বিশেষ করে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সুনামগঞ্জের পানি অনেকটাই কমবে এবং বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তাদের সকল ধরনের ত্রাণ সহযোগিতা অব্যাহত আছে। তবে আশ্রয় কেন্দ্রের মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা আমরা এখনো দেখিনি, তারাও এখনো পাননি। এই বিষয়টা আসলে ত্রাণের জন্য মানুষের যে একটা হাহাকার মানুষের মধ্যে আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। আমরা এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ আলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ নদীর পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। বিশেষ করে মৌলভীবাজারের যে মনু নদী আছে সেটি বিপদসীমার সমানে সমানে প্রবাহিত হচ্ছে, আর ধলই নদীর পানি সেটা হচ্ছে আপনার 251 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের নতুন কোনো এলাকা আর প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। আমি আছি এখন মৌলভীবাজারের মনু নদীর পাড়ে। দেখতে পাচ্ছি যে মনু নদীর পানি খুব ধীর গতিতে যাচ্ছে। তবে আশা জাগানোর যে দিকটা হচ্ছে যে মৌলভীবাজারে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি বা উজানেও কোনো বৃষ্টিপাত হয়নি। না হওয়ার কারণে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে কুশিয়ারা নদী 24 সেন্টিমিটার উপরে এবং জুড়ি নদী 207 সেন্টিমিটার উপরে প্রবাহিত হওয়ার কারণে কুশিয়ারার যে সংলগ্ন এলাকা এখনো পর্যন্ত প্লাবিত আছে এবং জুড়ির যে নদীর পানি প্রবাহিত হওয়ার কারণে হাওর অঞ্চলের পানি স্থিমিত হয়ে আছে। এখানে কোনো অবনতি বা উন্নতি হয়নি। আমি যেটা আপনাকে জানাতে চাই যেটি হচ্ছে যে মৌলভীবাজারের কোনো নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত জেলার 47টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের প্রায় 474টি গ্রাম ও ওয়ার্ড প্লাবিত হয়ে আছে এবং মানুষ পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। জেলার 205টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে প্রায় 6000 পরিবার এখানে আশ্রয় নিয়েছে। তবে আশ্রয় কেন্দ্রের মানুষগুলোর মধ্যে একটা নীরব হাহাকার চলছে যে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তৎপরতা এখনো পর্যন্ত জোরদার হয় নাই। মানুষের খাবারের সমস্যা হচ্ছে, পানীয় জলের সমস্যা হচ্ছে, নানাবিধ সমস্যায় মানুষ এই দুর্ভোগের মধ্যে যে আশ্রয় কেন্দ্রে এসে আরেকটা দুর্ভোগে পড়েছেন বলে আমাকে অনেক আশ্রয় কেন্দ্রের লোকজন আমাকে জানিয়েছেন। তবে মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৌলভীবাজার এই বন্যা দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে জিআর 422 মেট্রিক টন চাল ও জিআর নগদ 2 লাখ। কুটি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে মেহেদি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। উন্নতি হচ্ছে না সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। নতুন করে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন বন্যা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। সিলেটের প্রধান নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়াতে না পারলে সামনে আরো বড় বিপর্যয় আসতে পারে বলেও মত তাদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল 17 তারিখ থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় সিলেট, সুনামগঞ্জ এই দুই জেলা সহ মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশ কিছু এলাকা এখন পানির নিচে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অঞ্চলে যে চলমান ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিছুটা হ্রাস পেয়েছে এবং আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে
বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি হবে না, পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার নিম্নাঞ্চলে আগামী 2 দিন একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে পরবর্তীতে এটিও স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বন্যা প্রকৃতির একটি স্বাভাবিক বিপর্যয়, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। এটা হচ্ছে আষাঢ় মাস, এ সময় বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং বেশি বৃষ্টি হলে বন্যা হওয়া স্বাভাবিক। সিলেটবাসীকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণেরও তাগিদ দিয়েছেন তারা। সিলেট সুনামগঞ্জকে বাঁধ তৈরি করে প্রোটেকশন দেয়া যায় তাহলে ভালো থাকবে, না হলে প্রতি 3 বছর 5 বছর পর পর নদী কানায় কানায় ভর্তি হবে, শহরে পানি ঢুকবেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শুধু সিলেট অঞ্চল নয়, তিস্তা, ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। শুরুতেই যাচ্ছি রফিকুলের কাছে। রফিকুল, রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের তিস্তার বিনবেনাচর এলাকায়। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তিস্তার পানি বেড়ে যাবার কারণে তিস্তার নিকটবর্তী যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে এভাবেই ঘর বাড়িতে পানি উঠেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে ঘরে পানি উঠার কারণে তারা রান্না পর্যন্ত করতে পারছেন না, অর্থাৎ এখানে তারা যে শুকনো খাবার এবং বিশুদ্ধ যে পানির অভাব রয়েছে সেটি তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু এই রংপুরে নয়, পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের যে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা নদী, সেই ধরলা নদীর বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে সেখানকার রৌমারী, রাজীবপুর, চিলমারী এবং রাজারহাটের বেশ কয়েকটি এলাকায় নিম্ন অঞ্চলে পানি উঠেছে। সেখানকার মানুষজন বেশ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন যারা এই পানিবন্দী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখন পর্যন্ত যে শুকনো খাবার, সেই শুকনো খাবার কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। আরেকটি বিষয় আমি বলে রাখি যে রংপুরে কিন্তু পানি কমতে শুরু করেছে। এই পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে যেটি আতঙ্ক দেখা দিয়েছে যে ভাঙন, অর্থাৎ এই পানি যখন কমতে শুরু করবে তখন এই এলাকায় ভাঙনটা বেড়ে যাবে। ইতিমধ্যে কাউনিয়ার গড়াই গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে এবং সেখানকার যে বাঁধ, সহরক্ষা বাঁধ, সেই সহরক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে সেখানের যে সড়ক এবং সেতু, তিস্তা সড়ক সেতু এবং রেল সেতু, সেটি হুমকি রয়েছে। একই সঙ্গে গতকাল নীলফামারীর একটি বুড়ি তিস্তা নদীর একটি যে বাঁধ রয়েছে, সেই বাঁধের 100 কিলোমিটার ভেঙে যাওয়ার কারণে সেখানেও কিন্তু বেশ কিছু এলাকায় মানুষজন পানিবন্দী হয়েছে, মাছের ক্ষতি হয়েছে, ক্ষেতের ক্ষতি হয়েছে। তো আমরা এই মুহূর্তে যেহেতু রংপুরে রয়েছি, রংপুরের নিম্নাঞ্চলগুলো এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে যেহেতু পানি কমে যাচ্ছে, যেন ভাঙ্গন রক্ষায় আগাম পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেয়, সেই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার পানিবন্দী মানুষজন এবং ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। সেখানকার খবর কি আছে আমরা তার কাছে জানতে চাবো। জামাল বাদশা। রফিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে তিস্তার পানি কিন্তু এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট, সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ রংপুরের কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে এবং এই তিস্তার পানি গতকাল সকালবেলা বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে পানি কিছুটা কমে বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। নদীর পানি কিছুটা কমলেও কিন্তু নিম্নাঞ্চল থেকে এখনো পানি পূর্ণাঙ্গ নেমে যায়নি। এক্ষেত্রে কিন্তু নিম্নাঞ্চলে যে বাসিন্দারা রয়েছে তাদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। রান্না বান্না থেকে শুরু করে দৈনন্দিন সেগুলো কিন্তু
সম্পূর্ণ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে জানিয়েছেন যে বিগত 3 দিন থেকে যে তারা এই দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সাথে কিন্তু এ পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এ পর্যন্ত কোনো ধরনের খোঁজ খবর নেননি। আসলে তিস্তার যে পানি, অল্প পানিতেই এই ধরনের নিম্নাঞ্চল প্লাবিত এবং স্বল্পমেয়াদী বন্যা হওয়ার কারণ হিসেবে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দা এবং নদী নিয়ে যারা কাজ করেন তাদের যেটি মতামত সেটি হচ্ছে তিস্তায় পানি ধারণ ক্ষমতা একেবারেই কমে এসেছে। গত বছর ভারতের গজলডোবায় কিন্তু বাঁধ ভেঙে যে পলি এসেছে, সেই পলি আসার কারণেই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। এই কারণেই কিন্তু তিস্তায় অল্প পানিতে এই ধরনের বন্যার সৃষ্টি হচ্ছে। আসলে পানি কিছুটা কমতে শুরু করেছে, পানি কমলে কিন্তু নদী ভাঙ্গন দেখা দিতে পারে এমন আশঙ্কা করছেন তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং হ্রাসের সর্বশেষ খবর। জামাল, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে রফিকুল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। চলতি মাসে দ্বিতীয়বারের মতো আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর দুদেশের সরকার প্রধানের বৈঠককে গুরুত্বের সহকারে দেখছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশার আলো না দেখলেও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের ইচ্ছাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। মেয়াদ শেষের দিকে আসায় গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববার সময় এসে গেছে বলেও মত তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে মোদী সরকার গঠনের 15 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সফরে তিস্তা চুক্তি, মংলা বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশের সহযোগিতার হাত প্রত্যাশা করছেন তারা। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আগ্রহ প্রকল্প বাস্তবায়ন নাকি চীনা অর্থায়ন ঠেকানো, এ নিয়ে সন্দেহ পোষণ করেন কেউ কেউ। কেবল ভারতের অর্থ সহযোগিতার আশায় বসে থাকা বোকামি হবে বলে মনে করছেন তারা। ভারতের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি যে তোমরা কি চুক্তি আগে করে তারপরে আমাদের সহযোগিতা করবা নাকি না যেরকম আছে সেরকম সহযোগিতা করবে। সবাই বন্ধু, চীনও বন্ধু, ভারতও বন্ধু। বোঝাতে হবে যে এটা আমার প্রয়োজন, তুমি দিতে পারছো না, সুতরাং আমাকে অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, বা তুমি কিছু দাও ও কিছু দিক, এই সুযোগটা তো আমি করে দিচ্ছি। গঙ্গা চুক্তির আর বাকি মাত্র 1.5 বছর, তাই বিশ্লেষকদের আশা এ সফরে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন যে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী চুক্তি আবার সই হোক, সেটার জন্য তোমরা কাজ শুরু করো, তাহলে এটা আমার মনে হয় নির্দেশনা হিসেবে এটা কাজে লাগবে। তাদের দাবি ভারতীয়রা চাইবে না চীনাদের ফুটপ্রিন্ট বাংলাদেশে পড়ুক, তাই তিস্তা প্রকল্প নিয়ে এ সফর ফলপ্রসূ হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ বিবেচনায় ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। আনুষ্ঠানিক কাউন্সিল হতে দেরি হলেও আন্দোলনের নতুন গতি আনতে দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান বিএনপি নেতারা। তারা বলছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই আসবে রাজপথের কর্মসূচি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়ে এবার নেতৃত্ব ঢেলে সাজাতে কাজ শুরু করেছে বিএনপি। ঈদের আগে একদিনেই ভেঙে দেওয়া হয় সারা দেশের বিভিন্ন মহানগর সহ সহযোগী অঙ্গ সংগঠনের 9টি কমিটি। কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করে বিভিন্ন পদে পদায়ন করা হয় 45 নেতাকে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই দল পুনর্গঠনে এমন সিদ্ধান্ত হাইকমান্ডের। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রবীণদের যে বুদ্ধি দীপ্ত, তাদের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে আমি মনে করি যে এটা গতি বা বৃদ্ধি পাবে। আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন, অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই, সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দল পুনর্গঠনের পাশাপাশি জনদাবির ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি নেতারা। বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে, অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। যে ত্যাগ স্বীকার করতে হবে আমরা করব, কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে আমরা দেশের মানুষের
সব ধরনের অধিকার, সেটা মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, সব অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন প্রক্রিয়া চললেও আনুষ্ঠানিক কাউন্সিলেও দলের রদবদল আসতে পারে জানান বিএনপির এই নীতি নির্ধারক। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি এবং আমরা এই যে জেলাগুলোই যেভাবেই করার মধ্য দিয়েই আমরা হয়তো একটা কাউন্সিলের তারিখ নির্ধারণ করবো, তারপর কাউন্সিলটা হবে। সেই কাউন্সিলে এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। নেতৃত্বের রদবদল কোনো ব্যক্তির প্রয়োজন নয়, বরং দলের প্রয়োজনে বলেও দাবি এই নেতার। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না, যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। গাজার উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলে রাতভর তাণ্ডব, বাদ যায়নি স্কুল ও যুদ্ধে ৭০,০০০ ইসরায়েলি সেনা পঙ্গু। সরকারি খাতায় যেখানে খাস জমি, সেখানে ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রি করেছেন বিভিন্ন মানুষের কাছে। কারো থেকে আবার বায়না করে বুঝিয়ে দিচ্ছে না জমি, উল্টো দিচ্ছেন হুমকি। এভাবেই হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এত সব অভিযোগ প্রগতি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। কেরানীগঞ্জের কোনাখোলায় বোয়ালি মৌজা। সরকারি খাতায় এখানকার 0.64 একর সরকারি খাস জমি, অথচ এই সরকারি জমিতে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, এসে কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন এই জমি। নিয়েছিলেন কার থেকে? কামাল ভাইয়ের কাছ থেকে নিছে। দলিল হ্যাঁ ওই যে নিচে কইছে জায়গা খারিজ করাই দিব, হেল লেগে নিছে। কে নিছে? কামাল ভাই নিছে। অভিযোগ উঠেছে একই জমি বিক্রি করা হয়েছে অনেকের কাছে। কারো কারো অভিযোগ প্রগতি প্রপার্টিজের ব্যানারে বায়নার টাকা নিয়ে জমি দিতে টালবাহানা এসে কামালের। এই জায়গায় আমরা 2 জায়গায় বিক্রি করছে, ওই যে ওই মোড়া 2 জায়গায় বিক্রি করে গেছে। কি কয় না কয়, ঘরের স্বামী এমন করে বকা দেন, হ্যাঁ যে সমস্ত করে বকা বাকি দেয় জানেন, এই সমস্ত করে হ্যাঁ ব্যবহার করে। এমন করে বলছে যে কেউ যদি অফিসে আনেন আর যদি কেউ যদি আমার অপুর চিনে তাহলে কিন্তু টাকাও পাইবেন না, আমারে তো দেখবেনই না, টাকাও পাইবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি জমি কিভাবে বিক্রি করেছেন প্রগতি প্রপার্টিজ, কিভাবে বা পেয়েছেন অনুমতি? সে প্রশ্নের উত্তর খুঁজতে প্রগতির অফিসে দেশ টিভি। প্রতিষ্ঠানের কর্ণধার এসে কামাল বলছেন, প্রগতি প্রপার্টিজের নামে তার কোনো প্রতিষ্ঠানই নেই। রীতিমতো সরকারি খাস জমিকে দাবি করলেন নিজের বলে। প্রগতি নামে তো আমার কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপ কোম্পানি নাই, আর আমি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার এবং লোড আনলোড ড্রেজার হাউজিং এগুলো কোনোটার মধ্যে আমি জড়িত না, আমার ব্যক্তিগত নামের সম্পত্তি। 2011 সালের পর থেকে এই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত হলেও ভোগ দখলের থেকে বিভিন্ন মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি। তবে দেশ টিভির কাছে বিষয়টি অস্বীকার করেন। কত তফসিল হওয়ার পর তো প্রশ্নই উঠে না 12 সালের পরে। আপনার কিনছেন কার থেকে? এসএম কামালতে কিনছে অনেক আগতে, 2014 সালে কিনছে। দেশ টিভির এবারে গন্তব্য কেরানীগঞ্জ ভূমি অফিস। খোঁজ মেলে বোয়ালি মৌজায় কোনো লিজ কিংবা আশেপাশের কোনো জমিরই মালিকানা নেই এসে কামাল ও তার প্রতিষ্ঠান প্রগতি প্রপার্টিজ। যারা যায় জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী নামে 2 ব্যক্তির নামে লিজ দেয়া সরকারি এই জমি। 3টা খতিয়ানের বাইরে আমি ওই আরো অন্যান্য খতিয়ানও দেখছি, এই কেসের আওতাভুক্ত আরো কয়েকটা খতিয়ান আছে, সেগুলো আমি চেক দিচ্ছি, সেখানেও নেই। সরকারি জমি লিজ নিয়ে তা বিক্রির বিধান নেই বলেও জানান কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।
ডিএনএ নমুনা দিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌসকে ডেকেছে কলকাতার সিআইডি। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারুলের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলও মুমতারিনের সঙ্গে কলকাতায় যাবে। মুমতারিনের ভারতের ভিসা রয়েছে। পুলিশের ওই কর্মকর্তাদের জিও সরকারি আদেশ হলেই তারা কলকাতায় যাবেন। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। শেরপুর জামালপুর বনগাঁও ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র আহ্বান করা হয় চলতি মাসের 11 তারিখ। সোমবার বেলা 12:30 পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এতদিনে কোনো দরপত্র জমা না পড়লেও এদিন বেলা 12:20 জমা হয় একটি দরপত্র। 12:30টার পর টেন্ডার বক্স খুলে দরপত্রটি নিজের কক্ষে নিয়ে যান সহকারী প্রকৌশলী মোবারক হোসেন। দরপত্রে স্মারক নাম্বার দেওয়ার সময় 6-7 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে ছিনিয়ে নেয় সেটি। শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিস সহকারী লক্ষ্মী রানীকে। ব্রিজের টুল ইজারার জন্য আজকে হচ্ছে আপনার টেন্ডার ড্রপিং এর লাস্ট দিন। তো আমরা টেন্ডার সবকিছু শিডিউলের মধ্যে লেখার পরে সিল গালা করার পরে আমরা উপরে আসার পরে এই জায়গায় আমরা বাক্সের ভিতরে আমরা ড্রপিং করছি। জামালপুর শেরপুর ফাটানো মিলিটার যখন এটা কার্যক্রম চলমান ছিল, এই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে শিডিউলটা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই জায়গাটি পরিদর্শন করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির। জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এখনই যাব, আমরা এটা মামলা রুজু করব এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল অর্থ বছর 14,40,00,000 টাকায় সেতুটির টোল আদায়ের ইজারা পায় মেসার্স রাব্বিনুর ট্রেডার্স। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করলো মেসির আর্জেন্টিনা। আলভারেজ এবং মার্টিনেজের গোল। ঈদের ছুটিতে জমে উঠেছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়াটার পার্ক মানাবে। 60,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা বিলাসবহুল এই পার্কটিতে প্রবেশে জন প্রতি গুনতে হয় 6,000 টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধা পেতে দর্শনার্থীদের খরচ করতে হয় বাড়তি অর্থ। তবে ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ওয়াটার পার্ক মানাবে ঘুরে সহকর্মী সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। কেউ ব্যস্ত ছবি তোলাতে, কেউ মেতেছেন জল খেলায়। ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীর ভিড় জমেছে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশে এলাকায় 60,000 স্কয়ার মিটার জায়গার উপর গড়ে ওঠে পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। পার্কে প্রতিটি রাইড আর নির্মাণশৈলীর নান্দনিকতা আকর্ষণ বাড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। বেশি খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাহিরের একটা ফিলস দেয়। অনেক মজার মজার রাইড আছে। আমরা ঈদে বেড়াতে আসছি এখানে, মোটামুটি ইনশাল্লাহ ভালো এনজয় করতেছি। ঘুরলাম, সুইমিং করলাম, ভালোই লাগছে। ছুটিতে আসলাম, বেশ ভালোই লাগলো। ওয়াটার স্লাইড টুর, ওয়েভ পুল, ভলকানো শো, লেজি রিভার, কৃত্রিম নদী সহ বিনোদন কেন্দ্রটিতে রয়েছে 17টি রাইড। সেই সঙ্গে রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। তবে পার্ক কর্তৃপক্ষ এটিকে বিশ্বমানের বললেও আশানুরূপ সার্ভিস না পাওয়ার অভিযোগ এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম নিয়েও রয়েছে অসন্তোষ। প্যাকেজে কোথাও গেলে আমরা সাধারণত একটা রুম নেই, সেখানে আমাদের রুমের যে ফ্যাসিলিটি সেগুলো থাকে। এখন এখানে চেঞ্জিং রুমটা ওটাতে পেলাম না, কিছুই পেলাম না। টিকিট কস্টিংটা আদার যে রাইডগুলো আছে এতে যদি একটু কস্টিং একটু কম হতো তাহলে দেখা গেছে আরও লোকজন আসতো এখানে। এখান থেকে যে ড্রেসগুলো কেনা হয় এগুলোর আপনার প্রাইসগুলো অনেক বেশি তুলনামূলকভাবে। বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। আমাদের প্রায় মোটামুটি সব ব্যাংকের সাথেই পার্টনারশিপ আছে এবং সেই অফারটা হচ্ছে বাই 3 get 1 অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রামীণ ফোন, রবি অ্যান্ড বাংলা লিঙ্ক 20% ডিসকাউন্ট চলছে।
গেল বছরের 22 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় পার্কটি। এখানে প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিটে ৬,০০০ টাকা আর ৩ থেকে ৪ ফুট উচ্চতার শিশুদের টিকিটে গুনতে হবে ৩,০০০ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।